প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আলাপ অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদেরই পরিচিত মুখ, বিশেষ অতিথি বলবো। উনি এর আগেও আমাদের আলাপ অনুষ্ঠান বা রতন তালুকদার লাইভ অনুষ্ঠানে তিনি বহুবার এসেছেন, আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন এবং আমাদের দর্শকদের কাছে উনি বেশ জনপ্রিয়। কারণ আমরা যখন ভিডিও করি, ভিডিওর যে ভিউয়ারের যে সংখ্যাটা দেখতে পাই সেটাতে গিয়াস আহমেদ, তিনি বিএনপির নেতা, শুধু স্থানীয় বিএনপির নেতা নয়, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিরও নেতা, প্লাস আমেরিকায় দীর্ঘদিন প্রবাস জীবনের সাথে রাজনীতি এবং সমাজ প্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য এই কমিউনিটিতে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। মূল ধারার রাজনীতির সঙ্গেও তিনি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেটা আজ থেকে নয়, বহুত আগে। তিনি আজ থেকে প্রায় 30 বছর আগে আমেরিকান স্টেট সিনেটে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখনকার সময়ে তুলফাট তোলেন। এই কারণেই তখন মুষ্টিমেয় কজন বাঙালি হাতে গোনা যারা মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গিয়াস আহমেদ সেই প্রথম ব্যক্তি যে এই কমিউনিটির আগের প্রজন্ম বা নতুন প্রজন্ম, দুই প্রজন্মেরই এক ধরনের পথ প্রদর্শক বলা যেতে পারে। গিয়াস আহমেদ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আপনাকে লাগতেছে ধন্যবাদ। দেখে। জি। আপনি 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 তো খুব ব্যস্ত মানুষ, আমাকে মাঝে মাঝে সময় দেন, সেজন্য আলাপের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা গিয়াস ভাই, একটি বিষয় বলতে চাই। আপনার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আপনি আপনি জানেন। আপনাকে আমি যতটুকু চিনি, আমি তো অনেক আরো আপনার সম্পর্কে বলে অনেক কিছুই বলা যায়। আপনার সঙ্গে তো অ্যালোন ইউ উইথ মি, we know each other for like almost long time, right. 35 years, you know. তো গিয়াস ভাই, আজকে বাংলাদেশের যে অবস্থা, সেই প্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন আপনাকে করবো, কিন্তু সবার আগে এই যে মাস্টার স্ট্রোক আমার দৃষ্টিতে যে রাষ্ট্রপতি মানে মনোনয়নে মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জি। আপনার আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ আপনাকে, আমাকে মাঝে মাঝে সুযোগ দেন। আসলে রাষ্ট্রপতি নির্বাচনে একজন আমাদের যে মনোনয়ন দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে কিন্তু তিনি সব ঘরানার লোকের কাছেই তিনি কিন্তু সুপরিচিত, সজ্জন ব্যক্তি এবং মিষ্টিভাষী। এবং তার এই আপনি জানেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী এই 15 বছরে যে শেখ হাসিনা সরকার হাজার কোটি টাকার মিশন নিয়ে বিএনপিকে ভাঙবার জন্য চেষ্টা করেছে, কিন্তু কিন্তু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। কিন্তু আপনার এই দল কিন্তু ভাঙতে পারে নাই। তো সেক্ষেত্রে সে যেহেতু মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, তার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে দলকে ঐক্যবদ্ধ রাখার। তো আমি মনে করি যে সে যে ত্যাগ তিতিক্ষা দলকে সুসংগঠিত করেছে জনাব তারেক রহমান, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা দলের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ সকলেই বাংলাদেশের নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে পালন করেছে। এবং সেই তারেক রহমানের সেই দিক নির্দেশনা, তার যোগ্য নেতৃত্বের কারণেই জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং বিএনপি ঐক্যবদ্ধ ছিল। বিএনপি মনে করেন আয়না ঘরে গিয়েও কিন্তু বেমানি করে নাই, ক্রস ফায়ারে গিয়েও কিন্তু দল ত্যাগ করে নাই, করে নাই। অর্থাৎ দলটাকে আমাদের আমাদের যে আজকে যে প্রধানমন্ত্রী, তিনি লন্ডন থেকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, দল এই মহাসচিব সহ সকলেই কিন্তু সেটা পালন করেছে। তো সেই দিক থেকে আমি বলবো
যে যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন যোগ্য ব্যক্তি এবং সে দলের জন্য বা দেশের জন্য একজন নিবেদিত প্রাণ। হ্যাঁ, সেটাই না। এবং উনি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনিও মেনশন করছেন, এই যে 17 বছর তারেক রহমান বিহীন অথবা খালেদা জিয়াও জেলে বা হসপিটালে ছিলেন, দলটিকে এক ছাতার নিচে রাখার জন্য যে প্রচেষ্টা, সেটা এবং তার এই অমায়িক ব্যবহার, মৃদুভাষী, এটাও তার জন্য একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। যদিও স্থায়ী কমিটির আরো বেশ কয়েকজনের বিষয় নিয়ে, যেমন মঈন খান, মোশাররফ হোসেন সাহেব, তাদেরকে নিয়েও কথা হয়েছিল যে রাষ্ট্রপতি, কিন্তু আপনার দৃষ্টিতে তাই মনে হয় যে তিনি একজন যোগ্য ব্যক্তি, তাই তো? না, সেটাই সেটাই আসলে আপনার আরেকটাই কথা বলতে চাই। দেখেন যে আপনার দল ঐক্যবদ্ধ ছিল, জনাব তারেক রহমানের নেতৃত্বে মহাসচিব সহ সকলে ঐক্যবদ্ধ ছিল বলেই এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন বলেই এবং শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করতে বাধ্য হয়েছে। এটা কিন্তু একটা মানে আপনার দল যদি শক্তিশালী না হয় তাহলে তো দিনের ভোট রাতে করার প্রয়োজন ছিল না। তারপর দেখেন ডামি নির্বাচন করতে বাধ্য হয়েছে। এটা তো তারেক রহমানের যোগ্য নেতৃত্ব এবং এই মহাসচিব কিন্তু একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। তারা তো আর জঙ্গি সংগঠন না, তারা কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে যায়নি। তো সেক্ষেত্রে এই যে নিয়মতান্ত্রিক আন্দোলনের ফলে শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করতে বাধ্য হয়েছে, ডামি নির্বাচন করেছে এবং ফলে 24-এ দেখেন 24-এর গণঅভ্যুত্থানটা হয়েছে। 24-এর ছাত্র যে সমন্বয়ক কয়েকজন যারা, তারা কিন্তু আওয়ামী লীগ থেকেই অনেকে এসেছে, অনেকে মানে আবার নির্দলীয় থেকে এসেছে। তো সেই দিক থেকে তারা কিন্তু প্রথমে শেখ হাসিনার পতন চান নাই। যখন তাদের কিন্তু মানে ন্যায্য দাবি যে কোটা সংস্কার করতে হবে, সেই ন্যায্য দাবিটা আপনার শেখ হাসিনা মানতে পারে নাই। শেখ হাসিনা দেখেন ছাত্রদের উপর নির্বিচারে মানে গুলি চালিয়েছে। তো সেই কারণে প্রাইমারি স্কুলের ছাত্ররা সহ সারা বাংলাদেশের ছাত্র এবং মেহনতি মানুষ, জনগণ এবং অন্যান্য পার্টি সহ সকলেই কিন্তু আপনার এই সরকারের বিরুদ্ধে এবং এই ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে। তো সেই দিক থেকে এই আন্দোলন মোড়টা কিন্তু আস্তে আস্তে আপনার এক দফায় আন্দোলনে যায় এবং এক দফাটা এই আন্দোলনটা কিন্তু প্রথমে কিন্তু তারেক রহমান সাহেব দিয়েছেন লন্ডন থেকে। এবং যখন 6 জন সমন্বয়ক ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করলেন, তখন কিন্তু কোর্টের মাধ্যমে ছাত্রদের সমন্বয়কদের যে দাবি ছিল কোটা সংস্কার, সেটা কিন্তু কোর্টের মাধ্যমে মেনে নিয়েছিল সরকার। তো মেনে নেওয়ার পরে তারা স্বাভাবিক কারণেই আপনার ডিবি হারুন বলেছে যে তোমাদের আন্দোলন তো যে আন্দোলনের দাবি তো আমরা মেনে নিয়েছি, এখন তোমরা প্রত্যাহার করো। তারা সেভাবে চাপে হোক স্বেচ্ছায় হোক তারা করেছে। এবং করার পরে 3 দিন পর্যন্ত কিন্তু কিন্তু কোনো আন্দোলন হয় নাই। 3 দিন তো আমরা নিউ ইয়র্ক থেকে আমরা দেখলাম যে আরে আমরা আন্দোলন করছি, আমরা টাইম স্কোয়ারে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আরে 3 দিন পর্যন্ত আন্দোলন একটু একটু ডিমে ডিমে জ্বালা হচ্ছে, কারণ তারা আন্দোলন প্রত্যাহার করেছে। কিন্তু তারেক রহমান সাহেব লন্ডন থেকে আমাদেরকে কল দিয়েছে, বিভিন্ন বিভিন্ন প্রবাসের বিভিন্ন ইউনিটকে কল দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা আপনার মানে ইউনিটকে, বিএনপির শাখা প্রশাখাকে কল দিয়েছে যে রাজপথ ছাড়া যাবে না, এক দফার আন্দোলন। তো এই যে তখন আন্দোলনটা চাঙ্গা হয় এবং সমন্বয়করা আবার 3 দিন পরে আবার এসে তারা এক দফার আন্দোলন দেয়। তো সবকিছু মিলে এই আন্দোলনটা হলো জনগণের আন্দোলন, সমন্বয়কদের একার আন্দোলন নয়। এটা 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 তারেক রহমান সাহেব বলেছেন যে এই আন্দোলন জনগণের আন্দোলন। আমরা কিন্তু বলছি না যে এটা এটা তারেক রহমান সাহেব এটা একা বা তার কৃতিত্ব, সকলের কৃতিত্ব। তো কিন্তু আমাদের দুঃখজনক হলো যে এই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে এই 6 জন সমন্বয়ক মানে আপনার ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে তারাই সরকার গঠন করলেন, তারাই মব বাণিজ্য এবং তারাই আপনার কি বদলি বাণিজ্য, দুর্নীতি সবকিছু তারা করলেন। তো এটা কিন্তু আমরা বা জাতি আশা করে নাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, একেবারে সংক্ষেপে বললেন, ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এই জন্য কিন্তু অনেক মানুষ আতঙ্কে ছিল, জনগণের মাঝেও সাধারণ মানুষের মাঝেও। তা ইউনূসের এই মব রাজত্বে তার যে জনপ্রিয়তা তো কখনোই ছিল না, কিন্তু যতটুকু 8 তারিখে আগস্টে ছিল, তারপরে তার 18 মাসের কর্মকাণ্ডে সেটা একদম ধূলিসাৎ হয়ে যায়। বিএনপি বরং তাকে শেষ দিকে বাঁচিয়েছে, অন্তত তারেক রহমানের সঙ্গে মিটিং এর পরে।
কিন্তু এরপরে শোনা যাইতেছিল যে তারেক রহমান তাকে প্রেসিডেন্ট করতে পারে, কিন্তু আমরা অনেকেই জানি যে প্রেসিডেন্ট কোনো অবস্থায় তারেক রহমান তাকে করবে না, কিন্তু সে কিন্তু অনেক চেষ্টা করেছিলেন। আপনার কি মনে হয় যে তার তার চেষ্টাটা না, সম্পূর্ণ? আসলে আসলে কি জানেন, বিগত ফ্যাসিবাদী আন্দোলনে, শেখ হাসিনার ফ্যাসিবাদী আন্দোলনে কিন্তু ডক্টর ইউনূস আপনি দেখাতে পারবেন না যে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে, কোনো আন্দোলন করেছে, কোনো বিবৃতি দিয়েছে। তিনি কিন্তু নীরব ছিলেন। যদিও শেখ হাসিনা তার বিরুদ্ধে তাকে লাইক করতো না বিভিন্ন কারণে সেটা, এবং সেই কারণে তার তার যে এই তার পিছনে শেখ হাসিনা লেগেছিল। কিন্তু আপনার ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আমরা এই এই শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর আন্দোলন করেছি, প্রবাসে আন্দোলন করেছে, বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে, কিন্তু কখনোই আমরা দেখি নাই যে সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে। তো সেই দিক থেকে সে আমরা তাকে যোগ্য একজন নিরপেক্ষ লোক দেখলাম, যে তাকে যে ছাত্ররা যেহেতু তাকে প্রধান উপদেষ্টা নিয়োগ দিলেন, আমরা জনগণ কিন্তু মেনে নিয়েছিল, এবং জনগণ কিন্তু একটা আশার বাণী এবং সব দলমত নির্বিশেষে সকলে তাকে স্বাগত জানিয়েছিল, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু আপনার এই ডক্টর ইউনূস সাহেব কিন্তু ঠিক মতো হ্যান্ডেল করতে পারেন নাই। তিনি তার কিছু ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য নিয়ে এগুলি করলেন, এটা করা উচিত ছিল না। তার ছাত্রদেরকে যেভাবে প্রশ্রয় দিলেন, দুর্নীতির মধ্যে তারা জড়িয়ে গেল, মব বাণিজ্য সৃষ্টি হলো। বাংলাদেশে দেখবেন তৌহিদি জনতার নামে উগ্রবাদের একটা 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 স্লোগান দেখলাম, উগ্রবাদের সৃষ্টি হচ্ছে। আপনার মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে দিন দুপুরে। 14 দিনের লাশ, মানে মরা লাশ কবর থেকে উঠিয়ে মানে ঘুরিয়ে দেওয়া আপনার হলো। পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলি নিয়ে কিন্তু বহির্বিশ্বে দেখেন, গতকাল না পরশুদিন জাতিসংঘে কিন্তু একটা প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশে উগ্রবাদের উদ্ভব হয়েছে, এবং আল কায়দার বিশেষ করে আল কায়দা ওদের কথা বলা আল হয়। কায়দার কথা বলেছে। যদিও আল কায়দা বাংলাদেশে নেই, কিন্তু এই যে মৌলবাদ তো আছে, এই যে উগ্রবাদ তো আছে, এই যে এই যে তৌহিদি, তৌহিদি আপনি জনতা যে তো আপনি আছে, যারা কিছুক্ষণ নাকি আগে আপনার মব আপনি যে বাণিজ্য করে আপনি আইন যেটা নিজে হাতে নিচ্ছে। আপনি যেটা কিছুক্ষণ আগে বলেন, এটাই আর কি, যে তৌহিদি জনতার নামে একটা নতুন মানে ইসে শুরু হয়েছে, যে যে মানে মৌলবাদদের বিভিন্ন ধরনের রূপ থাকে, তো এই তৌহিদি জনতা হইলো এরই আরেকটা রূপ বোধহয়। এবং এই আচ্ছা, তৌহিদি তৌহিদি জনতার মাধ্যমে মধ্যে কিন্তু অনেক উগ্রবাদ ঢুকে যেতে পারে। ঢুকে গিয়ে কিন্তু দেখেন, এই এই হামলা টামলা কিন্তু সবাই করে না, ওই 2-4 জন নেতৃত্ব দিচ্ছে। তো 2-4 জন উগ্রবাদ, এই আপনার তালেবানি স্টাইলের, তালেবানি মানে আকিদার লোক যদি আপনার স্লোগান দিয়ে আক্রমণ করে বসে, তখন সাধারণ মানুষও তাকে অনুসরণ করে। তো এই জিনিসগুলি আমাদেরকে এটাই দেখতে হয়, হবে। অনেক সময় স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা হয়ে যায়, স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা হয়, আবেগে বশবর্তী হয়ে আবেগে অনেক ওই সময়। 2-4 জন লিড দিচ্ছে আর কি, 2-4 জন লিড, এই লিড গুলি ধরতে হবে। তো এই উগ্রবাদদেরকে আপনার না ধরলে, তাদের বিরুদ্ধে মামলা না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আচ্ছা, গ্যাস ভাই, আরেকটা কথা বলি। এই বিষয়টি খুব আলোচিত, ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী, আমাদের দেশে যে প্রথা সবসময় প্রধানমন্ত্রীরা রাষ্ট্র ক্ষমতা মানে যাওয়ার পরে শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সকলেই ভারত সফর করছে, কিন্তু এখানে তারক রহমান সাহেব একটু ব্যতিক্রম হয়েছে। তিনি প্রথম মালয়েশিয়া, পরে চায়না গেলেন। এখন ভারত যাওয়া নিয়ে আলোচনা হতেছিল, কিন্তু একটি শর্ত আরোপ করা হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারটা বা হাদির হত্যাকারীদের ব্যাপারে। তা আপনি কি মনে করেন যে আলটিমেটলি হয়তো উনি ভারত যাবেন, কিন্তু ঘটনাগুলি এখন এই যে এই সমস্ত কোনো শর্ত দিয়ে ভারত যাওয়া হবে, বা কোনো ডিপ্লোমেসিতে কোনো ধরনের শর্ত এগুলি চলে? আসলে আসলে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ প্রায় 90% বর্তমান সরকার, মানে ভারত বিরোধী বলবো না, মানে বর্তমানে মোদী সরকার বিরোধী। 95% মানুষ আওয়ামী লীগ ছাড়া, ডাইহার্ড আওয়ামী লীগ ছাড়া, মানে সকলেই বাংলাদেশের এই বর্তমান মোদী সরকারের বিরুদ্ধে। এবং এই মোদী সরকারের বিরুদ্ধে হওয়ার কারণও আছে। আপনি জানেন যে যেভাবে শেখ হাসিনাকে বা ওই সরকারকে যেভাবে সমর্থন দিয়েছে, প্রকাশ্যে সমর্থন দিয়েছে, আপনি জানেন। এবং বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের পিছনে ভারত জড়িত আছে, জড়িত আছে। তারপর আপনার এই যে অনেক এজেন্টরা বাংলাদেশে ঢুকে গুম হত্যার সাথে জড়িত, এবং এগুলি কিন্তু বাংলাদেশের মানুষ এখন জেনেছে, তখনও জানতো, এখনো জেনেছে। তো সেই ক্ষেত্রে এই যে একটা 95% মানুষের যে একটা এন্টাই এই মোদী সরকারের একটা যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু এই বিরোধী দল যারা আছে তারা কিন্তু এটা এখন ইউজ করতেছে। তো যখনই আপনি দেখেছেন জনাব তারেক রহমান সাহেব কে যখন মোদী সরকার আমন্ত্রণ জানালেন, তখন তো একটা কূটনৈতিক আলোচনা হচ্ছে। সেই আলোচনায় কিন্তু একটা শর্ত তো এর মধ্যে কিন্তু দেখেন, শেখ হাসিনা আবার
প্রেস কনফারেন্স করলো ওপেনলি। তো এইটাও কিন্তু মানে বাংলাদেশ সরকার ভালোভাবে দেখেনি, এবার প্রতিবাদ করেছে যে এটা তো ঠিক না, কারণ সে তো একজন ওখানে পলাতক আসামি হিসেবে ভারত আশ্রয় দিয়েছে। যদিও দেখেন আওয়ামী লীগের যত লোক ভারতে গিয়েছে তারা কিন্তু এরেস্ট হচ্ছে না, কেউ এরেস্ট হচ্ছে না তাদেরকে। আওয়ামী লীগের একটা যদি কার্ড থাকে তাহলে তারা সাতক্ষণ পুলিশ ধরছে না। আর আপনি বিএনপি বলেন বা সাধারণ নাগরিক বলেন, বাংলাদেশে একজন নাগরিক তাকে এরেস্ট করা হচ্ছে, তাকে আপনি জেলে পুরানো হচ্ছে। তো এই যে ভারত যে একটা দ্বিমুখী নীতি, যে আওয়ামী লীগ হলে তাকে প্রশ্রয় দিচ্ছে এবং অন্য দল হলে বা সাধারণ নাগরিক হলে তাদেরকে এরেস্ট করা হচ্ছে। তো এইটা কিন্তু একটা মানে আপনার বাংলাদেশের জনগণ দেখছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে মোদী সরকারের উচিত যে তারেক রহমান সাহেব বা সরকার যে কয়টা দাবি দিয়েছে যে এইটাগুলি একটু পুনর্বিবেচনা করা। কারণ আপনার এই হাদিকে আপনার এরেস্ট করেছে, এটা একটা আপনার হাদিকে যে এরেস্ট করলো মানে হত্যা করলো, সে কিন্তু ধরা পড়েছে, তাকেও কিন্তু ফেরত দেওয়া উচিত। তাকে ফেরত দিচ্ছে না, কারণ অন্য অন্য ক্ষেত্রে কিন্তু ফেরত দিচ্ছে। আবার আওয়ামী লীগ সরকার হলে ঠিকই ফেরত দিত। তো এখন না, এটা হয়তো সেই কারণে প্রক্রিয়া হাদিকে চলছে, যে কারণ ফেরত দিতেই পারে। বন্দি বিনিময় হ্যাঁ, চুক্তিতে তো ওদেরকে ফেরত দেওয়ার কথা। রাইট, সেটাই বর্তমান সরকার বলছে যে হাদিকে ফেরত দেওয়া এবং শেখ হাসিনাকে, যেহেতু শেখ হাসিনার নামে সাজা হয়েছে, তাকে ফেরত দেওয়া বাংলাদেশে। তো এই জিনিসগুলি কূটনৈতিক ভাবে মানে ভারত সরকারের উচিত যে একটু সহযোগিতা করা, তাদের নামে যে একটা বদনাম আছে বা সেইটা অন্তত পক্ষে এই সরকারের সাথে সহযোগিতার হাত বাড়ালে হয়তো আপনার বেনিফিট কিন্তু ভারতই হবে। হ্যাঁ, সেটাই আমার শেষ প্রশ্ন, গ্যাস ভাই, একেবারে শেষ প্রশ্ন, যে এখন আপনি কি মনে করেন যে এই যে এনসিপি যে ছাত্ররা যেভাবে, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যেভাবে প্রধানমন্ত্রী সহ মানে মির্জা আব্বাস সহ বিভিন্ন মানি গুণী মানে হাই প্রোফাইল ব্যক্তিদেরকে যে আপত্তিকর কথাবার্তা বলছে, এবং ওরা কি ছিল আর কি হয়েছে, আপনি কি মনে করেন 24-এর এই ছাত্র নেতাদের, ওদেরকে বিচারের সম্মুখীন, ইউনুস সহ ইনক্লুডিং ইউনুস, এদেরকে বিচারের সম্মুখীন করা উচিত? না, বিচারে যদি ক্রাইম করলে তো অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে ক্রাইম করলে। তবে আপনি যে কথাটা বলেছেন তাদের ব্যবহার ভাষা, এটা কিন্তু খুবই দুঃখজনক যে আমরা যে বাংলাদেশ 24-এর পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে সেই বাংলাদেশে হবে একটি সহনশীল, একটি গণতান্ত্রিক আপনার সংস্কার, যেটা বলে সংস্কার মানে কি, আপনার সবকিছুর মধ্যে সংস্কার করতে হবে। আগে আমাকে নিজেকে সংস্কার করতে হবে, নিজের ভাষা পরিবর্তন করতে হবে, নিজের ভাষার মধ্যে সংস্কার, ব্যবহার সংস্কার, মানে আমাদের চালচলনের মধ্যে সংস্কার। মনে করেন এই দেশে আপনি আছেন, আপনি দেখুন সাবওয়েতে যাচ্ছেন, একটা সাবওয়েতে আপনি একটা কি বলে ডোর আপনি ধাক্কা দিয়ে ঢুকলেন, আপনি পিছনে লোক আছে, আপনি কিন্তু ধম খেয়াল করে করলেন? ছেড়ে দিবেন না, আপনি তার জন্য দরজাটাকে ধরে রাখবেন যাতে সে আঘাত না পায়। এখানে কিন্তু আমরা আমরা এগুলি শিখছি, এগুলি বাংলাদেশের মানুষ কিন্তু এখনো এগুলি শিখে নাই। তো এখন এই শিক্ষাটাই তো সংস্কার, এই শিক্ষাটাই তো আমরা আমরা চাচ্ছিলাম যে এই যারা নাকি স্লোগানটা দিল সংস্কারের, তারা আগে নিজেরা বাস্তবায়ন করবে। কিন্তু তারা কিন্তু ফ্যাসিবাদী সুরে কথা বলছে। আপনার শেখ হাসিনা যে সুরে কথা বলতো যে যখন আমাদের ম্যাডাম বিএনপি ক্ষমতায় আসলো আপনার 2001-এ বা তারপর 91-এ, তখন শেখ হাসিনা কিন্তু বলেছে যে 1 মাস 2 মাস না যেতেই বলেছে আমি এই সরকারকে শান্তিতে থাকতে দেবো না, এই সরকার হরতাল দিয়ে সরকারকে হটাও, যে আন্দোলন শুরু করেছিল এই জামাত ইসলাম, আজকে এই জামাত ইসলাম আমির এবং এনসিপি, তারা কিন্তু সেই সেই শেখ হাসিনার সুরে হুঙ্কার দিচ্ছে। আপনার 3 মাস 4 মাস মানে সময় পায় না এই সরকার, আপনার কিভাবে হুঙ্কার দিচ্ছে যে সেটাই বলছিলাম যে হ্যাঁ, তারা একটা যে সব এই কথায় সরকার কথায় হরতাল আন্দোলনের দিবে, হুমকি। তারা এই সরকারকে মানে ফেলিয়ে দিবে, মানে এই ধরনের কথাবার্তা অন্তত পক্ষে একটা বছর দেখো। হ্যাঁ, মানে সহযোগিতার হাত, তোমরা যদি দেশকে ভালোবাসো তাহলে তুমি তো শেখ হাসিনা না, তুমি তো শেখ হাসিনা, তো আমরা বলি শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ দেখে না, ভারতের স্বার্থ দেখে, তো তোমরা কাদের স্বার্থ দেখছো? তো সেই ক্ষেত্রে আমরা জামাত ইসলাম এবং এনসিবির যে চরিত্র, সেটা কিন্তু আমরা সেই 71 বলেন, সেই 45 বলেন, তারপরে আপনার 86-এ এরশাদের সাথে গেল জামাত,
স্বৈরশাসকের মানে আপনার সেই সংসদে আমরা তখন ঢাকার রাজপথে আন্দোলন করি। আমরা তখন ছাত্রদলের, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি আমি। তখন আপনার এই জামাত শেখ হাসিনার সাথে একসাথে তারা এরশাদের সাথে আতাত করে। বিএনপি কিন্তু করে নাই। বিএনপি একমাত্র দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ৭১ চেতনার পক্ষে বিএনপি। আপনি বিএনপি যে আমাদের যে প্রধান, তিনি কিন্তু যে গঠন করেছেন, দল গঠন করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন। ৭৫-এর পর পরিবর্তনে বাকশালের কবল থেকে তিনি আবার বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। এটা ৭১-এর চেতনা। আপনার বাকশাল তো ৭১-এর চেতনা না, বাকশাল ৭১-এর পরিপন্থী কাজ। আপনার দেখেন 96-এর কথা বলেন, এরশাদের সময় আমাদের বিএনপি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন ৭১-এর চেতনাকে বাস্তবায়ন করবার জন্য। অন্যদিকে শেখ হাসিনা জামাত আবার সেই ৭১-এর চেতনা ভঙ্গ করে তারা আপনার এই এরশাদের স্বৈরশাসনে যোগ দিয়েছে। আবার দেখেন 111-এর সময়, 111-এর সময় তো আপনার আমাদের বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মঈনুদ্দিনের অফার দিয়েছিল, আপনাকে আমি ক্ষমতায় আনবো পিছনের দরজা দিয়ে, কিন্তু রাজি হন নাই। শেখ হাসিনা রাজি হয়েছে, জামাতও তো ওইটা তলে তলে আপনার 111-এর সাথে খাতির রেখেছে। তো এইভাবে আমরা যদি যতই দেখি, আবার দেখেন 96-এ এই জামাত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে কিন্তু ক্ষমতায় আনলো এই জামাত। 96-এ যদি আওয়ামী লীগ যদি ওই সময় বিএনপির সাথে বিট্রয় না করতো, তাহলে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে না। তো এইভাবে আবার দেখেন 24-এর পরে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনার আমরা তো চাচ্ছিলাম যে ইউনূস সরকার একটা মানে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে একটি মোটামুটি সংস্কার করে একটি নির্বাচন দিবে। মানে কি, জনগণের হাতে ক্ষমতা দিবে, অর্থাৎ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে, যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু দেখেন জামাত, এনসিপি এবং এই ডক্টর ইউনূস মিলে তারা 10 বছর থাকবার জন্য একটা মানে প্ল্যান করলো, এবং বিএনপিকে বললো চাঁদাবাজ, এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক ফ্যাসিবাদকে আনতে দিব না, তোমরা কে আনতে দাও, জনগণকে সুযোগ দাও, জনগণের ভোটের অধিকার দাও, তা দিবে না। এই যে দেখেন শুরু শাসকেরা, এরা শেখ হাসিনার মতোই কিন্তু মানে জঘন্য। এই জামাত এবং এই এনসিপি, তারা কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে না, তারা ক্ষমতাকে বিশ্বাস করে। তো সেই দিক থেকে আমরা দেখেছি যে তারা আপনার এই 1.5 বছর, 2.5 বছর, 18 মাস বহু চেষ্টা করেছে বিএনপিকে মানে ধ্বংস করতে, এবং 10 বছর বিনা ভোটে থাকবার জন্য। এবং আমরা 18 মাস দেখেছি মব বাণিজ্য হয়েছে, আপনার দুর্নীতি হয়েছে, আপনার পুলিশ প্রশাসন মানে বদলি বাণিজ্য। আপনি একটা সচিবকে 50 কোটি, আমার কাছে অফার এসেছে, ভাই কিছু করেন, 50 কোটি টাকা অফার, মানে আমি ভাই আমরা এই বাণিজ্য করি না। তো এইভাবে আপনার ওই সময় এই এই তদ্বির বাণিজ্য হয়েছে। তো ইউনূস সরকার মূলত কিছু করে নাই, কিছু করে নাই। আমরা মনে করেন 18 মাস চাপানি খেয়েছে এই যে ঐক্যমত সংস্কার কমিশন, এবং বিএনপি কিন্তু বলেছে যে সংস্কার কমিশনে যে সাইন করেছে বিএনপি, সেটা বাস্তবায়ন করবে। আপনার গণভোটের যে যে আপনার দাবিগুলি, সেটা বিএনপি বাস্তবায়ন করবে। কারণ এখন জামাতের মানে দাবি তো আর বাস্তবায়ন করবে না। জামাত চেয়েছিল পিআর সিস্টেম, এখন পিআর সিস্টেম কি আপনার বিএনপি মানে বাস্তবায়ন করবে? বিএনপি 18 মাসে যেগুলি ঐক্যমতে সাইন করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলি বাস্তবায়ন করবে। এটাই তো আপনার ঐক্যমতের কমিশনের আপনার প্রস্তাবনা। সেদিক থেকে এই সরকার এসে দেখেন সেই যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, আমাদের যে নির্বাচনী ইশতেহার এবং গণভোটের যে ইশতেহার, যে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সেটা কিন্তু তারেক রহমান সাহেব দেখেন প্রথমে এসে আপনার হাতের ভোটের কালি মুছার আগেই আপনার কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এই প্রবাসী কার্ড, এটা কিন্তু দিচ্ছে। খাল খনন এবং আপনার বিকল্প বাঁধ, ফারাক্কা বাঁধের পরিবর্তে আপনার বিকল্প যে একটা বাঁধ দিচ্ছে, যেটা নাকি পানি যেন ধারণ করা যায়। তো এগুলি কিন্তু ভারতের সাথে মানে ভারত কি বললো না বললো, সেটা কিন্তু এই সরকার মানে তোয়াক্কা করে নেই। তো সেই দিক থেকে আপনার আমার বর্তমান সরকার দেশের যে জনগণের যে চাহিদা, সেটা পূরণ করবার জন্য চেষ্টা করেছে। এখন দেখেন এই যুদ্ধ বিগ্রহে আপনার বাংলাদেশে কিন্তু অনেক সংকট দেখা দিচ্ছে। এখন এই যুদ্ধ বিগ্রহের এটা তো আমাদের দেখতে হবে যে এই দেশে, আমাদের এই দেশে আমেরিকাতে দেখেন যুদ্ধের কারণে আমাদের তেলের দাম, গ্যাসের দাম কিন্তু বেড়ে গেল অনেক। আমাদের মানে $3 ছিল, এটা $6 হয়ে গেছে, ডবল। কিন্তু এই সরকার কিন্তু আমাদের সাবসিডি দেয় নাই।
মানে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদেরকে কোনো সাবসিডি দেয় নাই। বাংলাদেশ সরকার দেখেন, এইবার তো বর্তমান সরকার আমাদের এই বিএনপি সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকার ৪৫,০০০ কোটি টাকা আপনার মানে ভর্তুকি দিয়েছে এই গ্যাসে বা অন্যান্য খাতে। তাহলে জনগণকে কিন্তু এই যে যদি এটা এটা না দিত, ওই ৪৫,০০০ কোটি টাকা যদি ভর্তুকি না দিত সরকার, তাহলে কিন্তু মানে গ্যাস এবং পেট্রোলের দাম ৩ গুণ দিয়ে কিনতে হতো, এবং তাহলে জনগণের নাবিশ্বাস আরো বেড়ে যেত। এটা কিন্তু বিরোধী দল বলছেন। গ্যাস আহমেদ, আপনার সঙ্গে এটা আর একটা টোটাল অন্য ইস্যু। আমরা আজকে হাতেও সময় নেই, আপনাকে ওই ইস্যু নিয়ে আরেকদিন তারেক রহমান সরকারের 6 মাস কর্মকাণ্ড নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আলাপ অনুষ্ঠান নিউ ইয়র্ক থেকে। সঙ্গে ছিলেন বিএনপি নেতা এবং আমেরিকার মূল ধারার নেতা গিয়াস আহমেদ। আমরা পরবর্তীতে গিয়াস আহমেদকে নিয়ে আরো বিএনপি সরকারের যে কর্মকাণ্ড চলছে, যে বিভিন্ন সমস্যা, তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক যে প্রজেক্টগুলি হচ্ছে সেগুলি নিয়ে আবার আমরা কথা বলবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। খুদা হাফেজ। খুদা হাফেজ।